আজকে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে, তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আমার আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুরপরির মতো সুন্দর। তার রূপের কাছে সবকিছু হার মানবে। আর অর্পা আপুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করতেছে। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা এতটা মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর উনি অনেক বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিল, আমি সেদিন জানালা দিয়ে হালকা উকি দিয়ে ওনাকে দেখেছিলাম। সত্যি লোকটা অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখায় পছন্দ করে ফেলল। পছন্দ হওয়ার সাথে সাথেই খুব হৈ হৈ রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব বেশি খুশি ছিলাম আপুর এত ঘরে বিয়ে হবে দেখে। তাই সবাই খুব মজা করছিলাম। আমি নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে। ওহো, আপনাদের তো ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওই লোকটার নাম অরণ্য, বয়স 28। বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করছে। ঢাকায় অনেকগুলো বাড়ি আছে শুনেছি। আর ওনাদের টাকা পয়সার নাকি কোনো অভাব নেই। যেহেতু সামনের সপ্তাহে অর্পা আপুর সাথে অরণ্যের বিয়ে, তাই আমি আগে থেকেই সব ঠিক করে রাখলাম। হলুদে কি করব, বিয়েতে কি পরব, বউ ভাতে কি করব। চিন্তা করেছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান যে করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করে বড় কাকি বলে উঠল, কি গো অর্পার মা, অর্পা তো ঘরে নেই, কোথাও খুঁজে তো পাচ্ছি না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্র আসবে, আর এখন অর্পা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতে পারতেছিল না। কারণ অর্পা আপুর কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানতো। তবে আপু কোথায় গেল এই প্রশ্নটা যেন সবার মনে বিদ্ধ করতে লাগলো। অর্পা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পা আপুর কোনো হদিশ মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপুর হয়তো প্রেমিক ছিল, আর অর্পা আপু সে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। কিন্তু এ কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না। তে কি করবে সবাই বুঝতে পারতেছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে বসলো, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু পাত্রযোগ্য ছিল, আর আমি দেখতে এতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না। তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি আর অর্পা আপু রাত আর দিন। আমি দেখতে এতটা ভালো না, তারা আমাকে মেনে নেবে বলে মনে হয় না। কিন্তু বাবা আর কাকার প্রচণ্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কনে সেজে বসতে হলো বিয়ের পিঁড়িতে। লাল টুকটুক শাড়ি, ভারী গহনা পরে আমি কনে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভিতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কিছুই ভাবতে পারছিলাম না। মাথাটা যেন ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামলে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো, সবাই বলছে বর এসেছে, বর এসেছে বলে চিল্লাতে। বরকে বরণ করা হলো। পাত্রপক্ষের সবাই কনে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কনে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করে দিল। কিন্তু আমার বাবা আর কাকারা বলল, কনে ঠিকই আছে। পাত্রপক্ষকে চাপ দিল বিয়ে করার জন্য, না হয় ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপের মুখে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিতে রাজি হলো। নানা ঝামেলা পার হয়ে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মধ্যে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কিনা। জমলেই বা কি, যা হবার তো হয়েছেই। আমি তো চাইনি এমন কিছু হোক। আমারও তো অরণ্য ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে, কারণ উনি এসেছিল হুড়পড়ি বিয়ে করে নিতে।
কিন্তু বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা শেওড়া গাছের পেতনি। নিজের জন্য বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক দেয়া হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি। নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে ৮-১০টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তেই বুকের ভিতরটা হু হু করে উঠল, আর চোখ দিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। আশেপাশে তো সবাই বলাবলি করতে লাগলো, বাবা, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়ে গিয়েছে। না হলে অনন্যা এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি? এসব শুনে যেন মনটা আরও খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে যে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর এখন কনে বিদায় দেওয়ার পালা। আমার বাবা আমাকে অরণ্যের হাতে তুলে দিল। অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় অরণ্যের দিকে তাকানো সাহস পেলাম না। লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভিতর শুধু এ মুহূর্তে একটা প্রশ্নই জাগছে, অর্পাপু কোথায় আছে, কোথায় গেল, কার সাথে গেল, এসব ভেবে মনের ভেতরটা খুব আনচান করতে লাগলো। অরণ্যের হাতে আমাকে তুলে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাকে যাওয়ার জন্য সবাই গাড়িতে তুলে দিল। আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু ৮-১০টা মেয়ের মতো ১০০০টা স্বপ্ন নিয়ে যাচ্ছি না, ১০০০টা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাস যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরের পথ পাড়িয়ে আমি শ্বশুরবাড়ি পৌঁছালাম। শ্বশুরবাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো, এ কি সর্বনাশ করেছে অরণ্য। এক তো মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার ওপর অসুন্দর মেয়ে। মেয়ে দেখার সময় সবার কি চোখ কপালে ছিল নাকি? অরণ্যের সাথে এ মেয়েকে মানায় নাকি? এসব সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো? এসব কথা শুনে মনটা আরও ভাঙতে লাগলো। কোনো রকমে সবাই আমাকে ঘরে তুলে নিল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গোছানো, চারদিকে অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এ ঘরে অর্পা আপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এ ঘরে আমি আসলাম। ঘরের নিভু নিভু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এ সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। জানি না কি কথার সম্মুখীন আমাকে হতে হবে। এসব ভেবে যেন ভয়ে আরও কুঁকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। উপরে তাকালাম, মনে হচ্ছে ফ্যান আমার ওপর পড়ে যাবে। সব কিছু উল্টাপাল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না, তাই একদম চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরও নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো, কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে, কিন্তু চোখ খোলার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতো শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আরও নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার খুব নেমে গিয়েছে, একটু কষ্ট করে হা করুন, খান এটা। কথাগুলো শোনার পর আমি হা করার শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চার করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি, বুঝতে আর বাকি রইল না এটা চিনির পানি, তাই নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেয়ে নিলাম। খাওয়ার পর একটু ঝিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতো শক্তি পাচ্ছি। কোনো রকমে চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাননি, তাই প্রেশার কমে গিয়েছিল, আপনি একটু খেয়ে নিন এগুলো। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর দিয়ে, এরপর খাওয়া কি গলা দিয়ে নামবে নাকি? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিনেই কিছু না কিছু খেতাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে, তাই সামনে মুরগির রোস্ট আর পোলাওটা দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়ে খেতে লাগলাম, গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর
হেঁচকি তুলতে লাগলাম। কোনোভাবে যেন হেঁচকিটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরল। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সেটা দেখার দরকার আমি মনে করছি না। এ মুহূর্তে আমার খুব ক্ষুধা লেগেছে আর আমাকে এখন খেতে হবে এটাই জানি। তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যেই আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মুডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেলেন। যাক, লোকটারে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়েচড়ে বসে বললাম, না আমি ঘুমাইনি তো। কেন, কি বলবেন বলুন? উনি এবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়ে একটা ছোট্ট সংসার কল্পনা করে ফেলেছিলাম। সে জায়গায় আপনাকে কেন জানি না, চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথাটা বলতে চাইনি, তবে আমি খুব সোজাসাপটা স্বভাবের ছেলে। যা বলি সরাসরি। না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সে কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা তো এটাই হবে, আপু সুন্দর আর আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা ৮-১০টা মেয়ের মতো হয়নি। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি এভাবে আমার বিয়ে হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছে কেউ বলতে পারল না। আর আপুর কোনো রিলেশন ছিল এটারও কারো জানা নেই। এই মুহূর্তে কি করবে কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে বিবাহযোগ্য ছিল না। তাই সবার জোরাজুরিতে রাজি না হয়ে পারলাম না। আমি জানি অর্পা আপুর তুলনায় আমি কিছু না। অর্পা আপু অনেক সুন্দর আর আমি অসুন্দর। কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না। সময়টা একটু পার হতে দিন। আপনি চাইলে আমি নিজে আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আমার কথা শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেননি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন, সে যাই হোক, সময় সব বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এ বাড়িতে এসেছেন মেহমান হিসেবে। আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সে বিষয়টা খেয়াল রাখব। কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাবার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি কিছুটা চুপ থেকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না, এটা আমি বলেছি। কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি মেনে নেব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। সুতরাং সম্পর্কটা ওইভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে ১০ বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, এখনও দেখব না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছে বলে যাবেন না। দোষটা তো আমারও ছিল না। আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এভাবে সব উলটপালট করে দিয়েছে। কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপসে গিয়েছে। গেলি বা কি, আমি কেন ওনার এসব কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আর আমি বাংলা সিনেমার নায়িকা শাবানাও না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসেবে আছি আমি আমার অধিকার আদায় করে নেব, তবে সেটা ভালোবাসা দিয়ে জোর করে না। উনি আমার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন, আমার মন যা চায় আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সে অধিকার আমি দেইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝেছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথাটা শোনার পর মাথায় একটু রাগ চড়ে গেল, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল করা, বুঝেছেন? আপনি যেমন আমাকে তেমনই হতে হবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা কথাই বলতে জানেন না। এখন তো মনে হচ্ছে
আপনার মুখ দিয়ে কাঁথার ফুলঝুরি ফুটছে। আমার সাথে লাগতে আসবেন না। আমি এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দেব আর আমি নিচে শুয়ে পড়ব? তা হবে না মশাই, আমার পাশে এসে ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে। আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভুরুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শুনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে চলে যাব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছোড়বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। এবার আমায় একটু রেহাই দেন। আমি মুচকি হেসে জবাব দিলাম, ঠিক আছে ভূতমশাই। উনি ভুরুটা কুঁচকে বলল, ভূতমশাইটা আবার কে? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বলল, আপনি আমার নামও ঠিক করে ফেলেছেন এর মধ্যে? হ্যাঁ, করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি সত্যি পাগল একটা মেয়ে। সেটা কি আপনি জানেন? আমি আর একটু হেসে নিলাম, হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু না। আমি একটু নাছোড়বান্দা, সবাই জানে। আপনি ঘুমান। আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানিটা ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বলল, দোহাই লাগে এবার চুপ হন, আমাকে ঘুমাতে দিন একটু। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারা করলাম, ঘুমান। আপনারা হয়তো আমার এমন আচরণ দেখে অবাক হচ্ছেন। আমি এমন কেন করলাম? সত্যি বলতে আমি ছোটবেলা থেকে খুব নাছোড়বান্দা আর পাগলাটে স্বভাবের মেয়ে ছিলাম। পাগলামোর ভাবগুলো এত বড় হওয়ার পরও যায়নি, তাই পাগলামির সুযোগ পেলেই করে ফেলি। এই যে অরণ্যের সাথে সবেমাত্র শুরু করেছি, এরপর যে কত কি হবে কে জানে। আস্তে আস্তে সব বলবো। যাই হোক, সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছে। এমনভাবে নাক ডাকছে মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কি করব বুঝতে না পেরে এক গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঢেলে দিলাম। ভূত মশাই খপ করে উঠে বসে বলতে শুরু করলেন, কি হলো, কি হলো? আপনি এভাবে পানি দিলেন কেন? মাথার সব কি তার ছিঁড়ে গেছে নাকি আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে। বলি কি, এভাবে যে নাক ডাকছেন মনে হচ্ছে তো ৭ মাত্রার ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছে আমার কথাটা শুনে। কিছুক্ষণ দম মেরে বসে থেকে আমাকে বললেন, দেখেন, এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন করবেন না। আপনি খুব বেশি করতেছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম? আল্লাহ আমায় রেহাই দাও। আমি ভুরুটা কুঁচকে বললাম, হয়েছে হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনও তেমন কিছু করিনি। এত হতাশ হওয়ার মতো কিছু নাই। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেন তো। আমি তো এ বাসার কাউকে চিনি না। ভূতমশাই রাগ রাগ গলায় বললেন, কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই। বাসায় অনেক মেহমান, আপনার বের হওয়ারই দরকার নেই। ঘরে বসে থাকুন। উনি আরও কিছু বলতে যাবেন, ঠিক এই মুহূর্তে দরজায় কেউ নক করে বলতেছে, অরণ্য, দরজাটা খুল। বউ নিয়ে নিচে বসার রুমে আয়, সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিলেন, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে, ঠিক এ মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা, আপনার বাসায় কে কে আছে বলুন না। এবার উনি রেগে গিয়ে বললেন, আপনার এত কিছু জানতে হবে না, বললাম তো। অতিথি হয়ে এসেছেন, আর সময় মতো ঠিক চলে যাবেন, এটাই মাথায় রাখুন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে? ওনার কথাগুলো শুনলে যেন গা জ্বলে যায়। কিন্তু আমিও নাছোড়বান্দা, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত উঠতে দিব না। আমি বললাম, আপনি না বললে আমি কিন্তু আপনাকে উঠতে দিব না। আগে বলেন কে কে আছে। আপনি তো সত্যি অনেক নাছোড়বান্দা। বলবো না কে কে আছে, কি করবেন? আপনি একরোখা হলেও আমি আপনার থেকে বেশি একরোখা। আমি কিছুই বলবো না। আমি গলায় একটা কাশি তুলে বললাম, ওকে, বলতে হবে না, যান, ওয়াশরুমে যান। উনিও আমার এভাবে হার মানা দেখে খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পা লেগে উনি হোঁচট খেয়ে পড়ল আর চিল্লিয়ে বলল, আপনি ইচ্ছে করে এমন করছেন তাই তো? ইচ্ছে করে এমন করলেন, কেন করলেন বলেন? আমি মুচকি মুচকি হেসে বললাম, কোথায়?
আমি তো কিছু করিনি। আপনি বলেননি তাই শাস্তি পাচ্ছেন। যদি এবারও না বলেন তাহলে আরও অনেক কিছুই আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারলো আমি অনেক নাছোড়বান্দা, তাই আরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে বললেন, আমার পরিবারে বাবা, মা, আমি আর আমার বড় বোন আছে। বাবা বিদেশ থাকে সবসময়। আমার মা দেশে থাকে কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডন থাকে। একটু আগে যে মেয়েটা ডেকে গেল উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেনি, উনি সবসময় ব্যস্ত থাকেন। আচ্ছা, তাহলে আপনার বাসায় রান্না করে কে? উনি রাগ হয়ে বললেন, এটাও কি আপনার জানতে হবে? আমি এবার ভাব মাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ ভূতমশাই, জানতে হবে। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন, আপনিও রেডি হন। বসার রুমে সবাই অপেক্ষা করছে। পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করেছেন ফাঁসিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না, সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে। পরের সময় আর সুযোগ মতো আলাদা হয়ে যাব আমরা। আশা করি বুঝতে পেরেছেন। কথাটা শুনে বুকের ভিতরটা কাঁপতে লাগলো। যতই হোক উনি এখন আমার স্বামী। কোনো মেয়েই হয়তো চাইবে না সে ডিভোর্সি হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে ভূতমশাইকে জবাব দিলাম, আমি ওইসব ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেমন ওই রকমই যাব। কে কি বলল তাতে আমার যায় আসে না। ময়দা মেখে নিজের বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছা আমার নাই। আশা করি বুঝতে পারছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছে যে আমি খুব নাছোড়বান্দা। তাই উনি শুধু বললেন, আপনার যা ইচ্ছা করুন, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছা ওইভাবে নিচে যান, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমিও খেয়াল করলাম সারা ঘর বেশ অগোছালো হয়ে আছে। তাই ঘরটা গোছানো শুরু করলাম। আলমিরা থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে উনি ওয়াশরুম থেকে এসে হাতের নাগালে সব পেয়ে যায়। ওনার ঘড়ি, ওয়ালেট সব একত্রে এক জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে ফেললাম। যতটুকু সম্ভব নিজেকে ময়দা মাখা ছাড়া গোছানোর চেষ্টা করলাম। সব কিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাক হলো। বিছানার ওপর ওনার কাপড়গুলো দেখে বললেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি এত পরিপাটি কে গুছিয়ে দিয়ে গেল? আমি লাজুক স্বরে জবাব দিলাম, এসব কিছু আমি করেছি। আমার কথাটা শুনে ওনার মুখটা যেন আরও চুপসে গেল। ওনার চুপসানো মুখটা যেন আলুর চপের মতো লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু করতে গেলেন কেন? আমিও বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ভুরুটা কুঁচকে বলল, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি হাসি মুখে উত্তর দিলাম, কেন, স্বামীর ঘরে তো স্ত্রীর ঘর হয়। বিয়েটা যেভাবেই হোক ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং ঘর গোছাতে আমি পারবো নিশ্চয়ই। ভূত মশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশি বকেন। আর আপনাকে এড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পড়বো না, আমার কাছে এটা ভালো লেগেছে তাই এটা বের করেছি, পড়লে খুশি হব। উনি এবার ভীষণ গম্ভীর একটা মুড নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কি যায় আসে? করেছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার ফলাতে আসতেছেন, লজ্জা হওয়া উচিত আপনার। এ কথাটা শুনে বুকের ভিতরে হু হু করে কষ্টের সাইরেন বাজতে লাগলো। চোখের কোণে হালকা মেঘও জমতে লাগলো। তবু নিজেকে অনেক শক্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছা মতো পড়ে নিন, সমস্যা নাই। উনি আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা আলমারিতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছোড়বান্দা না, ওনাকে এর শাস্তি তো আমি দেবই। কিভাবে কি করা যায় বেশ ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূতমশাইয়ের তুরির শব্দে চিন্তার ঘোর কাটল। ভূতমশাই তুরি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? না তেমন কিছু না। কি হয়েছে বলুন। আপনি আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার আলমিরায় হাত দিবেন না, বুঝেছেন? আমিও কথাটা শুনে বেশ হেসে লুটোপুটি খাচ্ছিলাম। লুটোপুটি খেয়ে তুরি বাজাতে বাজাতে বললাম, এই হ্যালো, স্বামীর আলমিরায় হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, আপনি সত্যি পাগল, আপনার মাথার তার মনে হয় সব ঢিলা।
আমি আবারও হাসতে হাসতে বললাম, ভূতমশাই, একটু ভুল বলে ফেলেছেন। উনি ওনার বিরক্ত মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না। তো আপনার মাথার তার কি? আমার মাথার তার সব তো ছিঁড়া। এবার খেয়াল করলাম ওনার মুখের বিরক্তের মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্ত মাখা মুখ নিয়ে বললেন, দোহাই লাগে, হাত জোর করি আপনার কাছে, আপনার বকবকানিটা একটু থামান। এবার বসার রুমে চলুন, আমাকে মুক্তি দিন। আমিও আমার শাড়ির আঁচলটা নাড়াতে নাড়াতে বললাম, চলুন। এরপর দুজন নিচে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকাচ্ছে। আর আমাকে দেখে বলছে, অরণ্যের কি কপালে চোখ ছিল নাকি? এমন একটা মেয়ে কেউ বিয়ে করে আনে নাকি? তার ওপর মেয়ের পরিবারও বেশ ধনী না। কি দেখে এ মেয়ে বিয়ে করলো আল্লাহ জানে। একের পর এক এসব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্যটাকেই দেখলো, আমার ভিতরটা বোঝার চেষ্টা করলো না। ভেতরের মানুষটা কেমন আমি সেটা একটা বড় কেউ যাচাই করার প্রয়োজন অনুভব করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছেন। সবাই শাশুড়ি মাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা এসে আমাকে দেখে বললেন, তোমার নাম কি মা? আমি চট করে ওনাকে সালাম করে উত্তর দিলাম, আমি অনন্যা। উনি হাসি মুখে বললেন, বাহ, খুব সুন্দর নাম। আমি মাকে বললাম, মা মা আপনি এ অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এখানে আসলেন কেন? শুনেছি আপনাকে নাকি ডাক্তার বেড রেস্ট দিয়েছে। এ শরীর নিয়ে এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? আমি আপনার রুমটা চিনলে সকালে উঠেই চলে যেতাম, কিন্তু আপনার রুমটা চিনি না। আর এই বাড়িতে নতুন তো, তাই কিছু চিনতে পারিনি। চিনলে আমি চলে যেতাম। মা, কষ্ট হয়নি তো আসতে? উনি একরাশ হাসি দিয়ে বললেন, আমার মাটা দেখে অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেমন রূপবতী তেমন গুণবতীও। মায়ের মুখে রূপবতী কথাটা শুনে যেন নিজের চোখে অঝরে বৃষ্টি নামতে লাগলো। জীবনে এ প্রথম কেউ আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আবেগটা সামলাতে পারছিলাম না। তাই মাকে ধরে হু হু করে কেঁদে বললাম, মা, আপনি আমাকে রূপবতী বলছেন? আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখে রূপবতী কথাটা শুনে কেন জানি আবেগটা সামলাতে পারলাম না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবাই তো তোমার বাহিরের রূপটা দেখেছে, কেউ তোমার ভিতরের রূপটা দেখেনি। তোমার ভিতরের রূপটা যদি কেউ দেখতো তাহলে সবাই তোমাকে রূপবতী বলতো। আমি যে তোমার ভিতরের মানুষটাকে উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। আমি আমার মেয়ে নীলার মুখে সবটা শুনেছি বিয়ের ব্যাপারে। শুনমা, আমার ছেলে তোমার কপালে ছিল, তাই তোমার সাথে এভাবে বিয়ে হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমি ছিলে। কে কি বললো কানে দিবে না, কারণ মানুষ যাই বলুক নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজই কথা বলা। মনে রাখবে, যখন তোমাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে ভেবে নিবে সে তোমার জয় ঈর্ষান্বিত, তাই তোমার সুখে তার মন কাতর হয়েছে বলেই তোমার নামে সে নেতিবাচক মন্তব্য করছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। মায়ের কথাগুলো শুনে মনে যেন আরও ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরও কাঁদতে লাগলাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগলিটা কাঁদছে কেন এত? শোন মা, আজকে রাতের পর থেকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডনে। বাড়িতে আমি, তুমি আর অরণ্য ছাড়া কেউ থাকবে না। প্রতিদিন বাবুর্চি রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। আমি জানি এবার চিন্তামুক্ত, কারণ আমাকে আর বাবুর্চির রান্না খেতে হবে না। আমার বৌমা এখন আমাকে সব রান্না করে খাওয়াবে। কিরে মা, খাবে না? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট একটা আবদার মেয়ে হয়ে পালন করতে পারবো না? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে নেব, আমাকে শুধু বুঝিয়ে দিও আর দোয়া করো। উনি হাসতে হাসতে বললেন, সে তো অবশ্যই। চারপাশে এই মুহূর্তে বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই খুব চুপ হয়ে গিয়েছে। খেয়াল করলাম আমার ভূতমশাই আমার দিকে আলুর মতো চুপসানো মুখ নিয়ে হা করে তাকিয়ে আছে। আমি ওই সুযোগে একটু পাগলামি করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। সুযোগ বুঝে ভূতমশাইকে চোখ টিপুনি দিলাম। ভূতমশাই আমার চোখ টিপুনি দেখে একটু নড়েচড়ে দাঁড়াল। আমি ভূতমশাইয়ের থেকে মনোযোগ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, এবার ঘরে চলুন। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে ঘরে চলুন তো।
আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দেন, যাতে করে আমার পরে যেতে যেন অসুবিধা না হয়। মা হাসতে হাসতে বললেন, চল আমার সাথে মা। আমি মাকে নিয়ে ঘরে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বললেন, দেখো মা, অরণ্য বেশ সোজা সাপটা, সরল স্বভাবের ছেলে। তুমি অরণ্যকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে ধরে বললাম, মা, বিয়েটা যেভাবেই হোক, আমি এখন অরণ্যের স্ত্রী। অরণ্যের ভালো মন্দের বিষয়টা আমি মাথায় রাখবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মা আমার মাথায় আবার হাত বুলাতে বুলাতে বললেন, দয়া করে অনেক সুখী হও। মায়ের আদর মাখায় স্পর্শ নিয়ে আমি বের হলাম মায়ের রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে খেয়াল করলাম ভূত মশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগ আমার প্ল্যানটা কাজে লাগানোর। আমি একটু কোক মুখে নিয়ে ভূত মশাইয়ের কাছে গিয়ে জোরে হাসি দিলাম আর মুখের সব কোক ওনার গায়ে ফেললাম। উনি বেশ লাফিয়ে উঠে বললেন, আমি তো জানি আপনি ইচ্ছে করে এমন করেছেন। কেন করেছেন এমন? আপনি আমার সাথে এমন করেন কেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলেছেন। ফাঁসানোর ব্যাপারে তো আপনি অনেক ওস্তাদ। মাকেও ফাঁসিয়ে দিয়েছেন পুরা। আমি এবার ফাঁসানোর কথাটা শুনে এতটা গায়ে লাগালাম না, ওনাকে সজোরে বললাম, সে আমি যা ইচ্ছা করি, আপনার কি? যান, ড্রেসটা চেঞ্জ করে আগের ড্রেসটাই পরুন, যেটা আমি পছন্দ করেছিলাম। আমার কথা শোনেননি তো, তাই এমন হয়েছে। মাঝে মাঝে বউয়ের কথা শুনতে হয়, না হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এই কথা শোনার পর ওনার আর বুঝতে বাকি রইল না যে আমি ইচ্ছে করে এমন করেছি। কিন্তু ওনার মুখে তেমন রাগের ছাপটা এখন লক্ষ্য করলাম না। তবু মুখটাকে একটু বাঁকিয়ে জবাব দিলেন, আপনার পছন্দের ড্রেসটা পরবো না। আপনাকে আমার ভালো লাগে না? অর্পাকে দেখে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল, যে ভালো লাগাটা আপনার প্রতি চাইলেও আনতে পারছি না। আমি এবার হালকা করে ওনার একটু কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক শ্রেয়। আপনি আমাকে দেখতে থাকুন। এ বলে চোখ টিপুনি দিয়ে বললাম, ওই ড্রেসটা পরলেই ভালো লাগবে, পরবেন কিন্তু? পরবো না। এ বলে উনি তাড়াহুড়ো করে রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি ওনাকে দেখেই পুরো অবাক, কারণ উনি ওই ড্রেসটাই পরেছে আমি যেটা পরতে বলেছিলাম। আমি তো ওনার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। মনের ভিতর একটা হিমেল হাওয়া বইতে লাগলো। উনি হুট করে আমার কাছে এসে বললেন, ভাববেন না আপনার কথা রাখতে পড়েছি। আমার ড্রেস আমি পরবো, যা ইচ্ছা পরবো, কারো কথাই পড়িনি। আমি এবার কিছুই বললাম না, শুধু মুচকি একটু হেসে দিয়ে বললাম, ঠিক আছে, কিছু ভাববো না। ছোটোখাটো খুনসুটি দিয়েই সারাটা দিন পার করলাম। সন্ধ্যার দিকে এক এক করে সব মেহমান চলে গেল। বাড়িটা বেশ নিস্তব্ধ হয়ে গেল। নীলা আপুও রাতের ফ্লাইটে লন্ডন চলে গেল। যার আগে শুধু বলে গেল, বিয়ে যেভাবেই হোক আমি যেন সবটা ম্যানেজ করে নেই। আমিও আশ্বাস দিলাম সব ঠিক করে নেব। পরিবারের এমন সাপোর্ট পাবো কখনো আশা করিনি। সবাই আমার পাশে আছে এটা ভেবে মনে মনে আরও ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে রুমে ঘুমাতে গিয়ে দেখলাম ভূতমশাই বসে কি যেন কাজ করছে। আমি এক মগ কফি বানিয়ে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই যে আপনার কফিটা। উনি আমার হাত থেকে কফিটা নিয়ে কফিতে চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্টটা বোঝার চেষ্টা করলো মনে হচ্ছে, আর আমাকে বললেন, কফিটা কে বানিয়েছে? আমি লজ্জা মাখা মুখে বললাম, কেন? কফিটা ভালো হয়েছে তাই। আমি লজ্জা মাখা মুখে বললাম, কফিটা আমি বানিয়েছি। এবার উনি আবার মুখটাকে আলুর চপের মতো করে ফেললেন। ভুলক্রমে উনি আমার প্রশংসা করে ফেলেছেন, এটা মনে হয় ওনার উচিত হয়নি, তাই মুখটা বাংলার পাঁচ করে ফেললেন। এবার আমাকে একটু পেঁচিয়ে উনি ওনার দায়িত্ব পালন করবেন শিওর। যাক, যা ভেবেছিলাম তাই করেছেন। উনি মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে আমার দিকে তাকে বললেন, এজন্যই বলি টেস্টটা এত জঘন্য কেন? আমি ওনার কথার ভ্রুক্ষেপ না করে একটু হাসি দিয়ে চলে গেলাম। পরদিন সকালে উঠে সব রান্না করলাম। রান্না করে মায়ের খাবারটা নিয়ে মায়ের রুমে গেলাম। মা আমাকে দেখে হাসি মাখা মুখ নিয়ে বলল, কিরে মা, এখন এত খাবার নিয়ে আসলে কেন? এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলো সব খেতে হবে তোমাকে, না হয় সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকি দিতে পারবে না। খেতে না চাইলে মায়ের দিয়ে জোর করে খাওয়াবো। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বললেন, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তা দাও, খেয়ে নেই। আমি মাকে খাওয়াতে লাগলাম। একের পর এক গল্প শুনতে লাগলাম। মনে হলো উনি অনেক দিন পর মন খুলে কথা বলছেন। ঠিক এই সময় অরণ্য এসে বললেন, মায়ের রুমে আপনি এখন কি করছেন? মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি যান, মায়ের সাথে আমার কথা আছে।
পাশ থেকে মা বললেন, অনন্যা তো পড় না, অনন্যার সামনেই বল, কি বলবি? না মা, আমি একা কথা বলতে চাই। আমি আর কথা না বাড়িয়ে মায়ের পাশ থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর উনি কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমিও খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ গপ করে খাবার খাচ্ছে। আমি বললাম, আরে মশাই আস্তে খান, সব শেষ হয়ে গেলে আবার রান্না করব। মানে? এগুলো কে রান্না করেছে? লাজুক মুখে জবাব দিলাম, আমি। এজন্যই বলি এত জঘন্য কেন। এ বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, জঘন্য খাবারই এভাবে খাচ্ছেন? ভালো খাবার না জানি কিভাবে খেতেন? আমার কথাটা কানে তুললেন না মনে হচ্ছে, খেয়েই যাচ্ছেন। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন? হ্যাঁ, কি বলবেন বলুন। আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে, রান্নার জন্য কিছু সবজি লাগবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, তবে কি দিয়ে যাবেন? একটা গাড়ি আমি নিয়ে যাব, আর একটা গাড়ি থাকলেও সে গাড়ির ড্রাইভার নেই, ড্রাইভারের স্ত্রী অসুস্থ, তাই বাড়ি গিয়েছে। আপনি কিভাবে যাবেন? আমি মুচকি হেসে বললাম, ওই গাড়ির চাবিটা দিয়ে যান, আমি চলে যেতে পারবো একা। উনি অবাক হয়ে বললেন, একা চলে যেতে পারবেন মানে? গাড়িকে চালাবে? কেন, আমি চালাবো। আমার কথা শুনে এবার মনে হয় উনি বেশ চমকালেন। আমার মুখ থেকে এমন কথা উনি আশাই করেননি হয়তো। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি গাড়ি চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। অসুন্দর বলে নিজেকে কখনো ছোট ভাবিনি। সব কিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার কথাটা শুনে উনি বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে চলে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো, অরণ্যের সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্য অনেক পরিবর্তন হতে লাগলো। এর মধ্যে হুট করে অরণ্য একদিন অফিস থেকে এসে আমাকে বলতেছে, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটু এক জায়গায় যেতে হবে। অরণ্যের এরকম কথা শুনে যেন আমার মনটা নাচতে শুরু করলো। কিন্তু অরণ্য আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা আনচান করতেছে। তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না, অরণ্যকে বলেই ফেললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? অরণ্য বেশ রাগ রাগ গলায় বললেন, আপনাকে রেডি হতে বলেছি, আপনি রেডি হন, এত কিছু জানতে হবে না। আপনি একটু বেশি বকেন, এত বকা ভালো না, যান রেডি হয়ে আসুন। আমি মুখটা খুব কাঁচুমাচু করে যেতে নিলাম। উনি পেছন থেকে আবার ডেকে বললেন, শোনেন। আমি হাসি দিয়ে পেছন ফিরে বললাম, হ্যাঁ বলেন। আমি জানতাম আপনি বলবেন কোথায় যাব, বলেন কোথায় যাব। উনি আরেকটু গম্ভীর গলায় জবাব দিলেন, আপনার মাথায় সত্যি গোবর, আমি বলার আগে বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাব সেটা বলার জন্য ডাকিনি। আমি বেশ মন খারাপ হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এই জন্য যে আপনি একটা শাড়ি পরবেন আজকে। হঠাৎ শাড়ি পরবো কেন? যা বলেছি তাই পরবেন। হুম, আপনি বললেই পড়তে হবে নাকি? আমি পরবো না, আপনি কি করবেন? আপনাকে পড়তেই হবে। বলছি তো পরবো না। উনি এখন বেশ রেগে গিয়ে বললেন, আপনার যা ইচ্ছা করুন। এ বলে উনি চলে গেলেন। আমারও ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগতেছে, কিন্তু কী শাড়ি পরবো কিছুই যেন মাথায় আসছে না। আজকে প্রথম ভূতমশাই আমাকে কোথাও নিয়ে যাবে। কেন জানি না ভূতমশাই এ কয়েকদিনে অনেক পাল্টে গিয়েছে। আগের মতো আর আমাকে কষ্ট দিয়ে কথা বলে না। তারই পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমিরা খুলে সব শাড়ি দেখতে লাগলাম, খুশিতে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। এত শাড়ির মধ্যে ভূতমশাই কোন শাড়িটা পরলে খুশি হবে ঠিক বুঝতে পারছি না। দেখতে দেখতে আলমিরার সব শাড়ি খাটের ওপর রাখলাম। ভূতমশাই আমার কাছে এসে বললেন, আপনি এখনও রেডি হননি? খাটের ওপর শাড়ির মেলা বসিয়ে ফেলেছেন একদম। এত শাড়ি খাটের ওপর রেখেছেন কেন? আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, না মানে না মানে। কি না মানে করছেন? স্পষ্ট করে বলুন কি হয়েছে? এমনিতেই তো একটা কথা মাটিতে পড়ে না, এখন এভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলুন কি হয়েছে? আমি মুখটা একটু অসহায় অসহায় ভাব নিয়ে বললাম, না মানে। আবার না মানে করছেন? সত্যি বলতে আমি কোন শাড়িটা পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো, আমার রেডি হতে সুবিধা হতো। উনি এবার একটু মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, একটু ওইদিকে যান, সামান্য শাড়িটা ঠিক করতে পারছেন না, কোনটা পরবেন? সব কাজ তো দেখি বলার আগে করে ফেলেন। আজকে কি এমন হলো শাড়িটাও চয়েস করতে পারছেন না? না মানে। থাক, আপনাকে আর না মানে করতে হবে না, দেখতে দিন শাড়িগুলো।
আমি একটু নড়ে পাশের দিকে সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো দেখে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটা পরুন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে আমার মনের ভিতর কেমন জানি করে উঠল। কারণ আমি ফর্সা না, তাই আমি ওনাকে বললাম, আমি তো দেখতে ফর্সা না, আমাকে কালো শাড়ি মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আমাকে আরও কালো লাগবে, একদম পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন বলছেন, তাই না? উনি আমার কথায় মনে হলো বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন হতাশাজনক কথা উনি আশা করেনি, তাই উনি একটু বিরক্ত মাখা মেজাজে আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানায় না। মা তো বলেছে সৌন্দর্য ভিতরে থাকে, বাহিরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনাকে না আমি ভেতর থেকে দেখলাম, আপনি কালো শাড়িটা পরুন। আপনাকে অপমান করার কোনো ইচ্ছা আমার নাই। আপনার যদি মনে হয় আমি অপমান করার জন্য বলেছি, তাহলে পড়ার দরকার নেই। এ বলে উনি উঠে রুম থেকে বের হয়ে গেলেন। কি করব বুঝতে পারছিলাম না। কালো শাড়িটা পরবো কিনা মাথায় আসছিল না। অবশেষে হাবিজাবি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। এ প্রথম আমি কোনো কালো ড্রেস পরেছি। দেখতে কালো ছিলাম বলে আমাকে কেউ কখনো কালো ড্রেস পরার জন্য বলেনি, আর আমিও পরিনি। আজকে কালো ড্রেসটা পরাতে নিজের কাছে যেন নিজেকে বেশ সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেরে দিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করেছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলতেছেন, বাহ, আপনাকে তো বেশ ভালো লাগছে। কালো কাজল পরলে আরও ভাল লাগবে, সাথে একটা বড় খোপা করলে। আমি কালো, তার উপর কালো কাজল পরলে তো চোখগুলো আরও কালো দেখাবে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ তো মানুষের দৃষ্টি করে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে নিশ্চয়ই আপনাকে সুন্দর লাগবে। মানুষকে সুন্দর অসুন্দর তখন লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর অথবা অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পরতে পারেন, আপনাকে ভালো লাগবে। ভূতমশাইয়ের কথাগুলো শুনে যেন বুকের ভিতরে একটা রোমাঞ্চকর অনুভূতি আসলো। ওনার মুখে এরকম কথা শুনে যেন নিজের ভিতরে অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো। সত্যি কখন যে ওনাকে বড্ড ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার ঘর কাটল। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে, আবার না মানে, হয়েছে হয়েছে, এবার চটপট বের হন, আমি নিচে নামছি। এই বলে অরণ্য নিচে নামার জন্য যেতে লাগলো। হঠাৎ করে দরজার সামনে গিয়ে পিছন ফিরে আমাকে ডাক দিল, এই যে শুনেন। জি বলেন। একটা টিপ পড়লে খারাপ লাগবে না, আর মাথায় খোপা করুন। অরণ্যের এসব কথা শুনে যেন আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এ বলে বাইরে গেল। আমি মাথায় খোপা করলাম আর একটা টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বললেন, আজকে আমার অনন্য মা এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন আরও লজ্জা পেলাম। লজ্জায় কী যে করবো বুঝতে পারছিলাম না। লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে রইলাম। মা আমার এগাল দেখে আমার কাছে আসলো আর আমার মাথাটা উপরে তুলে বললেন, ওর সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে বুঝি, এতে এত লজ্জা পাচ্ছ? আজকে তো মাকে অনেক সুন্দর লাগছে, দেখে হাতখানা একদিকে দাও। আমি মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। মা তার হাত থেকে বালাজোড়া খুলে আমার হাতে পরিয়ে দিয়ে বলল, বিয়ের পর হাত খালি রাখতে হয় না, হাতে সবসময় চুড়ি পরে থাকতে হয়। যাও, তোমার তো আনন্দের শেষ নাই, স্বামীর সাথে ঘুরতে যাবে। আমার মহাজনও কাল পরশু আসবে, তখন আমিও ঘুরব। তখন আমাদের প্রেম দেখে হিংসা করো না। আমি হাসতে হাসতে মাকে বললাম, কি যে বলো না মা, আমিও তো তোমার বন্ধুর মতো। যাও মা, ওরও আবার দেরি হলে রাগ করে বসবে। আমি রেডি হয়ে বের হলাম। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক নজরে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি যেন লজ্জায় আরও কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছেন? এমনিই তাকিয়ে আছি। সব কি তোমাকে বলতে হবে নাকি? এত বাচাল মেয়ে, এত বকতে পারো? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলেছে। আমার যে কী যে খুশি লাগছে বুঝতে পারবো না। মনটা খুশিতে নাচতে লাগলো। হুট করে উনি ডাক দিল, অনন্যা, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আসছো কেন? না মানে, আজকে তোমার মুখ থেকে না মানে গেল না। এই যে আপনি আমাকে তুমি বললেন, তো ওই আর কি। তুমি আমার বয়সে ছোট, তোমাকে কেন আপনি ডাকবো? তোমাকে তুমি করেই ডাকবো। শোনো। জি বলেন। আজকে তুমি গাড়ি চালাবা, আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা,
আমি উঠতে যাব ঠিক এই মুহূর্তে একটা হোঁচট খেলাম। উনি আমাকে জাপটে ধরে বললেন, তোমার ছটফটে পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে ওঠো। আমি আস্তে করে গাড়িতে উঠলাম, ভূত মশাইও গাড়িতে উঠলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিল, আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। রেস্টুরেন্টে দুজন ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো পরিপাটি। দেখেই কেমন জানি আনন্দ লাগছে। একটা কেক আনলো, আমাকে বললেন, কেকটা কাটেন আপনি। হঠাৎ করে কেক কাটবো কেন? কারণ আজকে আপনার জন্মদিন। সেটা তো ভুলে বসে আছেন। ওহো, আজকে 27 সেপ্টেম্বর, সত্যি তো আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা, যে ভূতমশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ভূতমশাইয়ের একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক এ মুহূর্তে কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম, আর উনিও আমাদের দিকে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ এ আর কেউ না, এ যে অর্পা আপু। কিন্তু অর্পা আপু এখানে কি করছে? আমাকে আর অরণ্যকে দেখে অর্পা আপু চলে যেতে নিল। আমি অর্পা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় চলে গিয়েছিলি? খেয়াল করলাম অর্পা আপু কোনো জবাব দিচ্ছে না। আমি একের পর এক প্রশ্ন করতে লাগলাম। হঠাৎ অর্পা আপু আমাকে কষিয়ে একটা চড় দিয়ে বলল, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে। লজ্জা লাগে না তোর? আমার জীবনের এ অবস্থা করে আমার অরণ্যকে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম। তোকে তো নাটকের সেরা পুরস্কার দেওয়া দরকার। অনেক নাটক শিখে গিয়েছিস। নাটক করে আমার জীবনের 12টা বাজিয়ে অরণ্যের গলায় ঝুলে পড়েছিস। তুই ভালো করেই জানতিস যে তোর যে চেহারা, তোকে অরণ্যর মতো কেউ বিয়ে করবে না। তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না এখন আমাকে এসব জিজ্ঞেস করছিস? আমাকে খুব হিংসা করতি তাই না? হিংসা কাতর হয়ে এমন করেছিস তো? নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পাপুর কথা কিছুই বুঝতে পারছিলাম না যে অর্পা আপু কি বলছে। মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। অর্পা আপুই বা আমাকে এসব দোষারোপ করছে কেন? আমি তো এরকম কিছুই করিনি। আমি অর্পা আপুকে বললাম, আপু কি হয়েছে, এমন বলতেছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর কথার মানে বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কেন তোর ক্ষতি করতে যাব? আপু আমাকে মুখটা বাঁকিয়ে রাগান্বিত হয়ে জবাব দিয়ে বলল, এখন তো অরণ্যের সামনে ন্যাকা সাজবি। একদম কিছুই বুঝছিস না। আর বুঝবি বা কেমনি? তুই তো কিছুই করিসনি তাই না? আপু, আমি তোর কথার মানেই বুঝতেছি না। সত্যি আমি কিছু করিনি। কেন এরকম বলতেছিস তুই? আমি সত্যি কথাগুলোর অর্থ বুঝতে পারছি না। পাশ থেকে অরণ্য বলে উঠল, অর্পা, তুমি আমাকে বলো কি হয়েছে? আর অনন্যাকে এমন বলতেছ কেন? অনন্যা কি করেছে? আমাকে একটু খুলে বলো। অর্পা অরণ্যের দিকে অসহায়ের মতো তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল, অনন্যাকে জিজ্ঞেস করুন, সেই না হয় আপনার উত্তর দিয়ে দিবে। আমার থেকে ভালো তো সে বাসতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অনন্যা ছিল, আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যের মুখে আমার প্রতি এবার সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বোঝা যাচ্ছে সে আমাকে অনেক সন্দেহ করতেছে। সন্দেহ মাখা মুখ নিয়ে বললেন, অনন্যা, কি করছো তুমি? অর্পা সব কি বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না একদম, ভনিতাও করবে না। আপনি বিশ্বাস করেন আমি কিছু করিনি? অর্পাপু কেন এমন বলতেছে সেটা বুঝতেছি না। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর অর্পা আপু, তুই কি বলতেছিস? সত্যি আমি বুঝতেছি না। এমন কেন বলতেছিস তুই? খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এভাবে কাঁদছে সেটা বুঝতে পারছি না। অরণ্য অর্পা আপুকে সান্ত্বনা দিয়ে বললেন, অর্পা, তুমি বলো কি হয়েছে? অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কি আর বলবো বলেন, আমার তো সব শেষ হয়ে গিয়েছে এই কালনাগিনীর জন্য। এখন আর বললেও সব ঠিক হবে না। আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক, আপনারা চলে যান। অর্পা, তোমাকে বলতে বলেছি, বলো অনন্যা কি করেছে বলো। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছি? অরণ্য শান্ত স্বরে জবাব দিল, সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে। কিন্তু হঠাৎ কি এমন হলো? আর কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম অর্পা আপু এখন ভীষণ কাঁদছে। কাঁদতে কাঁদতে অর্পা আপু যা বলল
সেটা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেল। মনে হতে লাগলো এখনই দম বন্ধ হয়ে যাবে। আপু এসব কেন বলছে কিছুই বুঝতেছি না। আমার বুকটা কষ্টে চিরে যাচ্ছে কথাগুলো শুনে। কারণ আপু বলল, আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনি জানতে চান? অরণ্য শান্ত হয়ে জবাব দিল, হ্যাঁ জানতে চাই। তখন আপু বলল, সেদিন আমি ঘরে বসে সাজতেছিলাম, হঠাৎ করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, আপু একটু লুকিয়ে বের হ, অরণ্য ভাইয়া আসছে তোমার সাথে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। আমিও সরল মনে বের হলাম। আমার ভুলটা ছিল যে আমি আপনাকে কল দেইনি। বের হয়ে খেয়াল করলাম বাইরে কেউ নেই, আশপাশ ফাঁকা। অনন্যাকে কল দিলাম, সেও ফোন তুলছে না। হুট করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, একটু বাগানের দিকে আয়, অরণ্য এখানে দাঁড়িয়ে আছে। আমিও বাগানের দিকে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখলাম না। আমি সামনের দিকে একটু এগোলাম, তারপর এ বলে অর্পা আপু আবার হেসকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য তখন অর্পা আপুর হাতটা ধরে বললেন, বল তারপর কি হলো, কান্না থামাও। অর্পা আপু কান্না থামিয়ে বলল, তারপর খেয়াল করলাম কয়েকটা লোক আমাকে জাপটে ধরলো, আমার মুখ চেপে ধরলো। আমি চোখেও কিছু দেখতে পারছিলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টের পেলাম না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি রনকদের বাসায়। অরণ্য বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রনকটাকে? অর্পা আপু বলল, রনক হলো অনন্যার বেস্ট ফ্রেন্ড। যদিও রনক অনন্যার 2 বছরের বড়, তবুও তাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল। রনক আমাকে অনেক পছন্দ করত, অনন্যাকে বেশ কয়েকবার বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আর সে সুযোগটাই অনন্যা নিয়েছে। আমার বিয়ের দিন আমাকে গায়েব করে দিয়েছে আর ফাঁসিয়ে আপনাকে বিয়ে করেছে। অনন্যা যে আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। রনককে দেখে আমি চমকে গিয়ে রনককে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? আমি তোমাকে ভালোবাসি অর্পা, আমি চাই তুমি আমার হও। দেখো অনন্যাও চায় তুমি আমার হও, তাই তো ও আমাকে সাহায্য করেছে। আমি তখন অবাক হয়ে গেলাম অনন্যার কথা শুনে। অবাক হয়ে রনককে জিজ্ঞেস করলাম, অনন্যা তোমাকে সাহায্য করেছে আমাকে তুলে আনতে? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি সত্যি বলছি। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সন্ধ্যায় তোমাকে বিয়ে করব। আমি সব কিছু ঠিক করে রেখেছি। এই কথাগুলো বলে অর্পা আপু আবার হেসকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য অর্পার হাতটা আরও ভালো করে ধরে বললেন, এরপর তুমি ওইখান থেকে কিভাবে এসেছ? এরপর আমি কোনো মতো ওইখান থেকে রনকের চোখ ফাঁকি দিয়ে বের হলাম। বেরিয়ে বাড়ি এসে দেখি আপনার আর অনন্যার বিয়ে হয়ে গিয়েছে, আর সবাই ভেবে নিয়েছে যে আমি পালিয়ে গিয়েছি। সেদিন আমার মুখটা দেখানোর মতো ইচ্ছা আর আমার ছিল না, তাই বাড়িতে আর যাইনি। সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই, সেখান থেকে একটা কাজ জোগাড় করি, আর এখানে একটা বাসা ভাড়া করে থাকা শুরু করলাম। তুমি একবার আমাকে বলতে পারতে অর্পা। কি বলবো আপনাকে, কোন মুখে বলতাম আপনাকে? এতক্ষণে তো সব শেষ হয়ে গিয়েছিল। অনন্যার সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছিল, আমার তো এখানে বলার কিছু ছিল না। আমি নিজের বোনের সর্বনাশ তো করতে পারি না। অনন্যা আমার সাথে যা করেছে আমি তা করতে পারি না, কারণ অনন্যা আমাকে বোন না ভাবলেও আমি তো তাকে বোন ভাবি। আমি অর্পাপুর কথা শুনে চিৎকার করে কেঁদে বলতে লাগলাম, আমি এসব কিছু করিনি। অরণ্য আমার গালে কষে একটা চর বসিয়ে বললেন, তুমি এতটা নিজ ভাবতে পারিনি। সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এমন করতে পারলে? লজ্জা করলো না তোমার এমন করতে? আর এখন সব অস্বীকার করছো? আমি অরণ্যকে হাত জোর করে বললাম, সত্যি আমি কিছু করিনি, বিশ্বাস করেন আমাকে। অর্পা আপু, তুই আমার ব্যাপারে কেন এসব মিথ্যা বলছিস? কেন অরণ্যের চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু উচ্চ আশা আমার ছিল না, টাকা পয়সার মোহ কখনো ছিল না। তাহলে কেন এমন বলতেছিস? কি ক্ষতি করেছে আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন, তাহলে কেন এমন করছিস? জবাবে অর্পা আপু বলল, কি ক্ষতি করেছিস জিজ্ঞেস করতে লজ্জা লাগছে না তোর? আর কি ক্ষতি করা বাকি রাখছিস? যা তুই আর অরণ্য গিয়ে সংসার কর, আর এখানে আসিস না। ওপাশ থেকে অরণ্য বলে বসলেন, আমার সাথে অনন্যা যাবে না, তুমি যাবে। অর্পা আপু অবাক হয়ে উত্তর দিল, আমি কোথায় যাব? আমার সাথে আমার মায়ের কাছে যাবে, আর মাকে গিয়ে সব বলবে। আর তোমাকে যে কষ্ট অনন্যা দিয়েছে সেটা আমি অনন্যাকে ফেরত দেব। তুমি আমার সাথে চলো। না, আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা তো তুমি করনি, ঝামেলা করেছে অনন্যা, সেটার শাস্তি তুমি কেন পাবে? আমি অরণ্যকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝাতে পারলাম না। অরণ্য অর্পা আপুর কথায় বিশ্বাস করেছিল। আর অর্পা আপু কেনই বা আমার নামে মিথ্যা বলল
সেটা বুঝতে পারছিলাম না। অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। অরণ্য অর্পা আপুর হাত ধরে বের হয়ে গেল। আর আমাকে যে রিংটা পরাতে চেয়েছিল সেটাও মেঝেতে পড়ে গেল। অরণ্য সেটা ফেলেই চলে গেল। আমি রিংটা হাতে নিয়ে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, কেন আমার সাথে এমন হলো? কি ক্ষতি করেছি আমি? কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো? আমি তো কারো কোনো ক্ষতি চাইনি। কাঁদতে কাঁদতে আমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। খেয়াল করলাম অরণ্য আর অর্পা আপু গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমার বুকে বেশ কষ্ট হতে লাগলো। এক তো অরণ্য আমাকে ফেলে রেখে গিয়েছে, তার উপর অরণ্য জানতো আমি এখানের কিছু চিনি না। কিভাবে পারলো আমাকে আমার ভূতমশাই ফেলে রেখে যেতে? আমি তো কিছু করিনি। আমার ভূতমশাই কেন আমাকে বিশ্বাস করলো না? কেন আমাকে কষ্ট দিল? আমি তো অর্পা আপুর কোনো ক্ষতি করিনি। আমি তো আপুর সাথে এমন করিনি। তাহলে আপু কেন এমন করলো? কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইলো? এত কষ্ট কেন দিল আমায়? আল্লাহ, আমি তো কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমি কি করব তুমি বলে দাও। এ মুহূর্তে হাতে আমার একটা টাকাও ছিল না যে যাব। তবু একটা সিএনজি ভাড়া করলাম। ভাড়া করে বাসায় গেলাম। বাসার দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম। ঘরের ভিতর গিয়ে দেখলাম রনক ভাই দাঁড়িয়ে আছে। রনক ভাইকে দেখে আমার মাথায় যেন আগুন ধরে গেল। কারণ রনক ভাইয়ের জন্যই অর্পা আপু আমাকে ভুল বুঝলো। নিজেকে আর সামলাতে পারলাম না। রনক ভাইরে গিয়ে বললাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার? অর্পা আপুকে কেন ভুল বুঝিয়েছেন? কি ক্ষতি করেছিলাম আপনার? খেয়াল করলাম রনক ভাই কোনো কথাই বলছে না। আমার রাগটা যেন আরও বেড়ে গেল। মন চাচ্ছে রনক ভাইকে কষিয়ে একটা চড় দেই। তাই করতে নিলাম, কিন্তু হুট করে অরণ্য এসে পেছন থেকে আমার হাতটা ধরে ফেললো। আমি অরণ্যের দিকে ফিরতে অরণ্য আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারিদিকের আলো আরও বেড়ে গেল। অর্পা আপু, রনক ভাই, আমার কিছু বান্ধবী সবাই হাততালি দিয়ে বলতেছে, হ্যাপি বার্থডে অনন্যা। এখনও আমার মাথায় কাজ করছে না এসব কী হচ্ছে। মাথাটা খুব ঝিমাতে লাগলো। পরক্ষণে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে চিন্তামগ্ন হয়ে বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে বললেন, অনন্যা ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো? হুট করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি অবাক লাগছে। খেয়াল করলাম সামনে রনক ভাই আর অর্পা আপুও দাঁড়ানো। আমি ওদের দেখে রেগে যেতে নিলাম। অরণ্য আমাকে শান্ত স্বরে বললেন, অনন্যা ওদের কিছু বলো না। ওরা এতক্ষণ যা করেছে আমার কথাই করেছে। অরণ্যর কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লাম। কি বলে এসব? মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুচকি মুচকি হেসে বললেন, কিছু বুঝতে হবে না, আগে তোমাকে একটা সংবাদ দেই। অর্পা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল। অর্পা রনকের সাথে পালিয়েছিল। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়েই করে নেয় তাহলে একটু আগে এমন বলল কেন? অর্পা আপু পাশ থেকে বলে উঠল, তো একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বলো। রনকের সাথে আমার রিলেশন ছিল 3 বছরের। রনক তোকে কিছু বলেনি, কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা পাকালো। কি করব বুঝতে পারছিলাম না। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে কুরবানি করা ঠিক হবে না। তাই রনককে ফোন দিয়ে বললাম, রনক তুমি কি চাও আমরা এক হই? অর্পা তুমি এখন কথা জিজ্ঞেস করছো? তুমি যা করতে বলো তাই করব। তবু আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে আসো। রনক আমার কথা শুনে বাগানের কাছে আসলো আর আমি সুযোগ মতো রনকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যে কাহিনী বলেছিলে সেটা কি ছিল? আমার প্রশ্নের জবাবে সবাই প্রথমে একটু হেসে নিল। সবার হাসি দেখে এবার সত্যি আমার গা জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবি তো? অরণ্য মুচকি মুচকি হেসে বলল, 4টা মাস খুব জ্বালিয়েছ আমাকে, তাই এর শাস্তি তো ভালোবাসি শব্দটা বলার আগে দিতেই হতো। আর একটু সারপ্রাইজ দেওয়ারও বাকি ছিল। হুট করে অর্পার সাথে দেখা, তখন অর্পাকে নিয়ে প্ল্যানটা করি। এরকম প্ল্যানটা কে করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখ নিয়ে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছে বলে অরণ্যের প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। অর্পাপু বলল, আচ্ছা অনন্যা থাক তুই, আমি আর রনক বাইরে গেলাম। তোদের মান অভিমানের পালা শেষ কর। আর চরটা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো? নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছিলাম।
অর্পাপুর কথা শুনে অভিমানটা আরও বেড়ে গেল। অভিমানী গলায় বললাম, হয়েছে, জুতা মেরে গরুদান করতে হবে না। অর্পাপু হাসি দিয়ে রনক ভাইকে নিয়ে চলে গেল, আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যের দিকে তাকালাম না। অরণ্যর চোখ যেন আমার থেকে সরছে না। আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতে পারছিলাম না। ক্রমশ আমার অভিমান কমতে লাগলো, তবুও অভিমানটা ধরে রাখার নিরলস কসরত করে যাচ্ছি। অভিমানটা স্থির রাখার অনেক চেষ্টার পরেও কেন জানি না অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুপাতে ফুপাতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কী দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে? আমি তো আমার অনন্যাকে চিনি, সে যে বাসা খুঁজে ফিরতে পারবে সেটা আমার ভালোই জানা ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দিবেন না। নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। খেয়াল করলাম অরণ্য আমার এই কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কী ব্যাপার, এত হাসি দিচ্ছেন কেন? হাসি দিচ্ছি এই জন্য যে রিংটা ফেলে এসেছি সেটা নকল রিং ছিল, আর আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার জন্য অভিন্ন প্রচেষ্টা আর কি। হা হা হা। এত বড় ছলনা, যান, আর কথাই বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জোরে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বললেন, আই লাভ ইউ পেতনি। এবার যেন তার প্রতি থাকা সকল অভিমান আমার মনে দুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে গেল। অভিমানটা টিকে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমিও ফিসফিস করে বললাম, আই লাভ ইউ টু ভূতমশাই। আমার মতো কালো মেয়েকে ভালোবাসবেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দরের বৈষম্য করে। আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। কথাটা শোনার পর নিমিষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও আর বলতে পারছিলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য আমাকে এবার চোখটা হাত দিয়ে চেপে ধরলো আর বললেন, আমার সাথে একটু চলো। কোথায়? আগে চলো তো, তারপর বলি। এত নাছরবান্দা মেরে বাবা এত বকবক করতে পারে। হয়েছে হয়েছে, আর বকবক করবো না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে। চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো। অর্পা আপু আর রনক ভাইয়া বাজি ফোটাতে লাগলো। পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুর মশাই। আমি দৌড়ে গিয়ে ওনাদের সালাম করলাম। অর্পা আপু আর রনক ভাইয়া আমার সামনে একটা কেক আনলো আর বলল, ভূত আর পেতনি দুজন মিলে কেকটা কাটেন, আর অনন্য ভাইয়া আপনি অনন্যাকে রিং পরিয়ে দিন, আর অনন্যা তোর হাতের নকল রিংটা ছুঁড়ে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? সামান্য নাটক বুঝতে পারলি না? তুই তো বেশ নাছরবান্দার বুদ্ধিমতী ছিলি। আমি লজ্জায় লাল হয়ে গেলাম, বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে যে মানুষ বলদ হয় সেটা আমাকে দিয়েই প্রমাণ হলো। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করা হচ্ছে? কিছু না। একটু ওইদিকে ফেরো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওইদিকে ফিরেই দেখো। আমি ওইদিকে ফিরে দেখলাম আমার বাবা মা চাচা চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এসব ঝামেলায় আমার শ্বশুর বাড়িতে কেউ আসেনি। এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আমি তো খুশিতে স্থির হয়ে গিয়েছিলাম, কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছিলাম না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বললেন, এবার কেকটা কাটো আর আপনি শব্দটার ইতি টানো। আপনি শব্দটার ইতি টানবো মানে? মানে আমাকে তুমি করে বলবে। আমার তো লজ্জা লাগবে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কেকটা কাটা, সবাই অপেক্ষা করছে। কেকটা কাটার সাথে সাথে চারিদিক বাজি ফুটতে লাগলো, কয়েকটা ফানুস আকাশে উঠতে লাগলো। কি যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। মনের ভিতরটা এমন লাগছে যেন ঝড় হওয়ার পর শীতল বাতাস বইছে। সত্যি বুঝতে পারিনি আমার ভূতমশাই আমায় এত ভালোবাসে। কেকটা কাটলাম, ভূতমশাই আমাকে হাতে রিংটা পরিয়ে দিল। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে আসলাম। অরণ্য আমার পিছন পিছন আসলো। অরণ্যকে বললাম, আপনার তো। অরণ্য আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না, তুমি বলো। আমি লজ্জা মাখা মুখে উত্তর দিলাম, তোমার তো আমাকে ভালো লাগে না। অর্পা আপুকে তো প্রথম দেখায় ভালো লেগেছিল। হুট করে আমাকে ভালো লাগলো কিভাবে? কারণ প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগা অনেক শ্রেয়। আমার কথাটাই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বললে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সত্যতার প্রমাণ হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এর মধ্যে আমি একটা পুত্রের সন্তানের মা হলাম। একদিন পাশের বাসার পরিচিত এক ভাবি
আমার ছেলেকে দেখতে এসে আমাকে বললেন, অনন্যা ভাবি, আপনাদের বিয়েটা যেন কিভাবে হয়েছে? উত্তরে আমি বললাম, আমাদের হঠাৎ বিয়ে হয়েছে। ধন্যবাদ সকলকে। গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।